ইন্টারনেট ও ভিডিও গেমসের দাপটে গতানুগতিক খেলনার প্রতি আকর্ষণ হারাচ্ছে শিশুরা। এই অবস্থা মোকাবেলার উপায় খুঁজছেন খেলনা উৎপাদকেরা। ধীরে ধীরে বাড়ছে খেলনার বৈচিত্র্য, আকর্ষণ বাড়াতে রঙেও আসছে নতুন মাত্রা। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাসিম মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাইদ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গরিবের 10 টাকা চাল ধনীর ঘরে, তালিকায় অনিয়ম, খোলা বাজারে বিক্রি করছেন ডিলাররা। কাবিল্লা হত্যার 13 মাস পর বিচার শুরু, বিএনপি নেতা কায়ুম সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। দলে ডাক পেয়ে উচ্চশিক্ষিত মোসাদ্দেক ও শুভাশিস প্রথম শ্রেণীর অভিজ্ঞতা কাজে লাগাতে চান টেস্টে। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে 10 টাকার চালে অনিয়ম। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। গরিবের জন্য 10 টাকা কেজি চাল বিতরণ কর্মসূচিতে উঠেছে অনিয়মের অভিযোগ। তালিকা তৈরিতে দুর্নীতির পাশাপাশি এই চাল খোলা বাজারে বিক্রি করছেন অনেক ডিলার। প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও থামছে না অনিয়ম। কার্ড পাননি কুষ্টিয়ার মুত্রাপুরের স্বামী সন্তানহারা রমেশ ছাবানু। শেষ জীবনে ভিক্ষা করে জীবন চালাতে হচ্ছে তাকে। রমেশ ছার মতো অনেকেই পাননি সরকারের দেওয়া বিশেষ এই সুবিধা। অনিয়মের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেই প্রশাসনের। তারা কেবল তালিকা তৈরিতে জড়িতদের অভিযোগ দিয়েই দায় সারছেন। রিফায়েতপুর এবং মথুরাপুর ইউনিয়নের এই চালের বিক্রয় যে অনিয়ম হয়েছে, এটা আমার কাছে কিছু মৌখিক কমপ্লেন এসছে, কিন্তু লিখিত এখনো কোনো কমপ্লেন কারোর কাছ থেকে আসে নাই। পাবনায় কার্ডে টিপসই নেওয়ার পরও চাল না দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। এমনকি তারা এই চাল বেশি দামে খোলা বাজারে বিক্রি করছেন বলেও অভিযোগ আছে। ইহা কাজে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নং এই 4 ওয়ার্ডের যে চাউল, গত প্রথম অ্যালটে উনি 50 জন লোককে চাউল দেয়নি। উনি নিজেই শীতের টিপসই করে চাউলগুলো বাজারে বিক্রি করে দিয়েছে। নওগাঁর ভীমপুরে তালিকাভুক্ত কার্ডধারী 1144 জন। তাদের মধ্যে অন্তত 250 মানুষ উচ্চ ও মধ্যবিত্ত। জেলা প্রশাসকও স্বীকার করছেন অনিয়মের কথা। কিছু কিছু অভিযোগ এসেছে যে কেউ হয়তো চাল কম দিয়েছে, কেউ হয় তালিকাটাতে ভুল আছে, এরকম অভিযোগ আমাদের কাছে আসে। লক্ষ্মীপুরে এখন পর্যন্ত প্রশাসন 2 জনের ডিলারশিপ বাতিল ও 1 জনকে জরিমানা করলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গোপালগঞ্জে চাল বিতরণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা। কৌশিক সুর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নে বগুড়ায় ডিলার নিয়োগ অথবা সুবিধাভোগীর তালিকা তৈরি কোনো ক্ষেত্রেই নিয়ম মানা হয়নি। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, হতদরিদ্রের জন্য চালু করা এই প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ঠেকাতে নজরদারি চলছে, সংশোধন হচ্ছে তালিকা। গত 7 সেপ্টেম্বর কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর বগুড়ায় নিয়োগ করা হয় 235 জন ডিলার। আর সুবিধাভোগীদের তালিকায় স্থান পান 1,53,500। তদন্তে দেখা গেছে 10 টাকা কেজি দরে চাল বিক্রির জন্য যাদের ডিলার নিয়োগ করা হয়েছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের নেতাকর্মী। আর হতদরিদ্রদের যে তালিকা তৈরি করা হয়েছে তাতে আছেন শিক্ষক, চাকুরিজীবী, জোরদার, ইউনিয়ন পরিষদ সদস্য, প্রবাসী, এমনকি মৃত ব্যক্তিও। যে সমস্ত পরিবারের শিশু আছে আর যারা বয়স্ক, অক্ষম মহিলা এবং মহিলা প্রধান পরিবার, এই কাজ করতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে মাঠ পর্যায়ে, সেগুলা সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করছি সেটা ত্রুটি সংশোধন করার। নামে বেনামে ডিলারশিপ পেয়েছেন কলেজ শিক্ষক ও স্কুল কর্মচারীর মতো বিভিন্ন পেশার মানুষ। অবশ্য এভাবে ডিলার নিয়োগের ঘটনাকে অবৈধ বলছেন খোদ খাদ্য বিভাগের কর্মকর্তারাও। তালিকাভুক্ত হতে গেলে কিছু শর্ত আছে, আরও 15 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম থাকতে হবে এবং খাদ্য বিভাগের কালো তালিকাভুক্ত ব্যক্তিরা এই গুদাম, এই ডিলারশিপ নিয়োগের আওতাভুক্ত হবে না।
বগুড়ার অভাবী এলাকা সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটে হাজারো হতদরিদ্র এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। অথচ দুপচাচিয়া, কাহালু, আদমদিঘি ও নন্দীগ্রামে ধনীরাও পেয়েছেন এ সুবিধা। গরিব মানুষ চাল দেয়, গরিব মানুষ পায় না, বড় লোকে পায় টাকার বিনিময়ে। সরকারি যদি না সাহায্য করে তাহলে কেমন করে আমরা বাঁচি? সরকারি কর্মকর্তারা বলছেন, হতদরিদ্রদের তালিকায় এলাকাভেদে 5 থেকে 10 ভাগই সচ্ছল, কোথাও কোথাও এ হার আরও বেশি। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার 5 বছরের শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা আনা হয়। অন্যদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনাজপুর শহরের বড় মাঠ থেকে সোমবার রাতে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে আদালতে আনা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরেক আসামি আফজাল হোসেন কবিরাজকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। পার্বতীপুরের তাকিয়াপাড়া গ্রামে 5 বছরের শিশুটি গত 18 অক্টোবর খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন ভোরে বাড়ির পাশের ক্ষেত থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনেরা। এই ঘটনায় প্রতিবেশী সাইফুল ও আফজালকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। এজাহার দায়ের করিলে মামলা রুজু করা হয়। এই মামলার মূল আসামি সাইফুল ইসলামকে গত 24/10/16 তারিখে দিনাজপুর শহরতলি এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে। শিশু ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনা বারবার ঘটছে, যেটি নিয়ে আসলে কথা বলাও আসলে খুব, কিন্তু আপনি যদি শুধু স্ট্যাটিস্টিক্স দেখেন যে গত কয়েক বছরের বা গত 2 বছর, আপনাকে যদি আমি গত 2 বছরের স্ট্যাটিস্টিক্সের দিকে দেখি যে 2014 সালের তুলনায় 2015 সালে ধর্ষণ বেড়েছে 161%। চলতি বছরে সেই 161%-এর উপর গত প্রথম 4 মাসে ধর্ষণ বেড়েছে 14%, শুধু ধর্ষণ এটি। আর যদি আপনাকে সাম্প্রতিক সময় শিশু নির্যাতনের কথা বলি, তাহলে সেটি বেড়েছে 224.55%, মানে দ্বিগুণ 4 গুণ এভাবে শিশু নির্যাতনের হার। স্ট্যাটিস্টিক্সটা যেটা মনে হচ্ছে এত বাড়ার পিছনে সামাজিক মানসিক যা যা কারণ থাকে সব বুঝলাম, কিন্তু এটা অনেক ভয়ানক শাস্তি না দিলে মানুষ যেন ভয় পেয়ে এই ধরনের কাজ না করে। এটা না করলে আসলে এটা কিভাবে কমবে আমি জানি না। অপরাধকে কিন্তু আসলে কখনো ওই যে শাস্তির ভয় দেখিয়ে থামানোটা খুব মুশকিল, আনটিল আনলেস এটা আমি যেটা বারবার বলে থাকি যে তাদেরকে কোনো না কোনোভাবে মানসিকভাবে এই জিনিসটা থেকে ওভারকাম যদি করা হয়। আমি ডক্টর গর্ডন হল, কেন্ট স্টেট ইউনিভার্সিটির সাইকোলজির ডক্টরেট, তিনি বলছিলেন যে দুটো স্টিমুলাই কাজ করে আসলে একজন রেপিস্টের, প্রধানত দুটো। তিনি বলছিলেন যে একটা হচ্ছে ডমিনেট করার ইচ্ছা, যেটা আমাদের ভেতরে আসলে অবদমিত থাকে, সেটা বের হয়ে আসে, এবং আরেকটা হচ্ছে কোনো ধরনের হতাশা বা অবসাদ থেকে এই আমার মনে হয় সেই তাত্ত্বিকতা তার তত্ত্বের মধ্যে থাক। আর সাইফুল ইসলামকে যদি আমরা জানতে চাই, আমাদের দিনাজপুর প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ সহকর্মী, উনি বলছিলেন যে সেই সাইফুল ইসলামের কিন্তু রেকর্ড, মানে যদি আমরা দেখি তো সেটিও আবার খুব বেশি পাতে দেওয়ার যোগ্য না। তিনি, এই সাইফুল ইসলাম, তার নিজের মেয়ের শাশুড়ি, তার সাথে তার একটি অনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে সেইগুলি নিয়েও অনেক ধরনের গন্ডগোল হয়েছে। আমরা যেটি বলতে চাই যে সামাজিকভাবে যদি এই ধরনের লোককে আসলে চিহ্নিত করা না হয়, এবং আমরা যেন এই ধরনের লোককে কোনোদিন আসলে রক্ষা করার চেষ্টা না করি, সামাজিকভাবে রক্ষা, এটি ঠিক শাস্তি না, কিন্তু সামাজিকভাবে সেটা খুব কাছাকাছি আমরা চলে এসেছি। মানুষের আসলে এই ধরনের অপরাধ দেখার, আমাদের বলতে পারার, সেটারও একটা সীমা আছে। আমরা সেই সীমার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আর এরকম চাই না। আমরা 50 সেকেন্ডের একটি বিরতি নিচ্ছি। তাভেল্লা সেজার হত্যার 13 মাস পর বিএনপি নেতা এম এ কাইয়ুম সহ 7 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সকালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। গত বছরের 28 সেপ্টেম্বর গুলশানে খুন হন ইতালি নাগরিক তাভেল্লা। কূটনৈতিক পাড়ায় ইতালি নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় বিএনপি দলীয় সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ও তার ভাই মতিন সহ 7 জনের বিরুদ্ধে গত 26 জুন আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। 7 আসামির মধ্যে কারাগারে আটক আছেন কাইয়ুমের ভাই মতিন সহ 5 জন। এদের মধ্যে 4 জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক রয়েছেন কাইয়ুম ও সোহেল। আসামি স্বজনদের অভিযোগ, নির্যাতন করে জবানবন্দি আদায় করেছে পুলিশ। টর্চার করে তারা এই মুখ জবানি নেওয়া হয়েছে। একটা কাগজ লেখা দিছে, কাগজ লেখা আগে পড়াইয়া তারপরে বললাম আম্মা ক্লাস করাইছে ক্লাস। এই মামলায় অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছে আসামির আইনজীবীরা।
যেহেতু র্যাবের ডিজি সাহেব অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে এই মামলায় জঙ্গিরা ঘটাইছে, তাদের কাছে সমস্ত প্রমাণ আছে, তারপরে এই মামলার চার্জ গঠন আমরা মনে করি সঠিক হয় নাই। আমরা যেহেতু সন্তুষ্ট না, সেই কারণে এই চার্জের এগেনস্টে আমরা উচ্চ আদালতে যাব। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই আদালত বিচার কাজ শুরুর নির্দেশ দিয়েছে। বিজ্ঞ আদালত বলেছে মামলার যে নথিপত্র সেটা দেখে আমরা বিচার করব। এখানে আমাদের কাছে যেটা আছে আমরা সেটা দেখেই বিচার করছি। তারপরে যদি তদন্তকারী কর্মকর্তাদের আরও কোনো তদন্ত করে নাম আসে, সেটা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে সেটা নেওয়া যাবে। আগামী 24 নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি। নটা 18 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জাতীয় সম্মেলনের 2 দিনের মাথায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক মণ্ডলীর বেশিরভাগ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আগের কমিটিতে ছিলেন 7 জন। ময়মনসিংহ নতুন সাংগঠনিক বিভাগ হওয়ায় সাংগঠনিক সম্পাদকের পদ হয়েছে 8। আগের কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাউদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী বহাল আছেন। নতুন যোগ হয়েছেন এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বাদ পড়েছেন বীর বাহাদুর। আগের কমিটিতে এনামুল হক শামীম ছিলেন কার্যনির্বাহী সংসদের সদস্য, আর মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। দলের কেন্দ্রীয় কমিটিতে এবারই প্রথম জায়গা পেলেন মহিবুল। সম্পাদক মণ্ডলীর বাকি 19টি পদের মধ্যে 14 জনের নাম ঘোষণা করেছেন ওবায়দুল কাদের। এদের মধ্যে 6টি পদে এসেছে নতুন মুখ। অর্থ পরিকল্পনা সম্পাদক পদে এসেছেন টিপু মুন্সি। নতুন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন মৃণাল কান্তি দাস। শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাঁপা। সংস্কৃতি বিষয়ক সম্পাদকের পদে এসেছেন অসীম কুমার উকিল। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকে এসেছেন ডাক্তার রুকেয়া সুলতানা। এখনও ঘোষণার বাকি আছে সভাপতি মণ্ডলীর 3, সম্পাদকের 5, উপসম্পাদকের 2 ও কার্যনির্বাহী সংসদের 28 পদ। শুক্রবার গণভবনে সভাপতি মণ্ডলীর বৈঠকের পর অন্যান্য পদ পূরণ হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের পরিকল্পনাটা হচ্ছে প্রতিদিনই আমাদের কাজের গতি আমরা বাড়াবো, আরো স্পিরিটেড করব, আমাদের দলকে আরো ডাইনামিক করব, এবং এটা শুধু ঢাকায় নয়, তৃণমূল পর্যায় পর্যন্ত। আপাতত লক্ষ্য পরবর্তী নির্বাচন 2021 সাল উন্নয়ন অর্জনের ধারাকে অব্যাহত রাখা। শূন্য পদগুলোতে নতুন মুখ আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন সংঘাতপূর্ণ আর ভয়াবহ কারচুপির হবে বলে মনে করছে বিএনপি। প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এটি পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাউন্সিলে বলেছেন যে করেই হোক আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। এ ধরনের বক্তব্যে এটাই প্রমাণিত হয় যে তারা আগামী নির্বাচন নিজেদের অধীনে অনুষ্ঠিত করে জনমতের প্রতিফলনকে অগ্রাহ্য করে তারা জবরদখলকারীর ভূমিকায় পালন করবে। খেলাধুলা খবরের জন্য রুবাইদ আপনার কাছে যাচ্ছি। সুভাষিসকে চিনি না রুবাইদ? সুভাষিস একজন পেসার, তিনি কিন্তু 2007 সাল থেকে ফার্স্ট ক্লাস খেলছেন। আসলে আমরা যারা একেবারে নিবিড়ভাবে ক্রিকেট ফলো করি বা কভার করি তারাই আসলে পরিচিত, দর্শকরা বা ফ্যানরা খুব একটা পরিচিত নন, বাট তার যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। আমরা আশা করছি ঢাকা টেস্টে তার ট্যালেন্টটা দেখতে পারবো। যাই হোক, সে খবরগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছে, আর যখন ফিরবো আরো জানাচ্ছি। বিপিএল এ ফিরে আসা স্মরণীয় করে রাখতে চায় রাজশাহী, তরুণদের উপর ভরসা ফ্র্যাঞ্চাইজি।
9:28 ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। ঢাকা টেস্টের মূল একাদশে সুযোগ পেলে সামর্থ্যের সেরাটা দিয়ে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে চান মোসাদ্দেক ও শুভাশিস। প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা টেস্ট ক্রিকেটে কাজে লাগাতে চান দুই তরুণ। ডানহাতি পেসার শুভাশিস 51টি প্রথম শ্রেণীর ম্যাচে শিকার করেছেন 136 উইকেট। আর অলরাউন্ড পারফর্মার সৈকতের ডাবল সেঞ্চুরি আছে প্রথম শ্রেণীর ক্রিকেটে। টাইগার জার্সি গায়ে ইতিমধ্যেই অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। বছরের শুরুতে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 আর সেপ্টেম্বরে আফগানিস্তান ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে। সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকেই ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছেন সদ্য 19 পেরোনো এই তরুণ। 5 ম্যাচে 116 রান আর বল হাতে 5 উইকেট। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে মোসাদ্দেকের অভিষেক 2014 সালে। মাত্র 18টি ম্যাচ খেলেছেন প্রথম শ্রেণীতে। প্রায় 71 করে 1985 রান করেছেন সৈকত। সর্বোচ্চ ইনিংস খেলেছেন 282 রানের। 7টি সেঞ্চুরির পাশাপাশি 6টি হাফ সেঞ্চুরি। বল হাতেও পারফরমেন্স একেবারে মন্দ নয়। 45 গড়ে নিয়েছেন 16 উইকেট। অনূর্ধ্ব 19 দলের হয়ে 2টি টেস্টও খেলেছেন সৈকত। টেস্ট খেলা নিয়ে আমি এত তাড়াতাড়ি হবে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছিল যে টেস্ট অনেক আগে আমার হয়তো ডেবু হয়ে যাবে। আমার ফার্স্ট ক্লাস ক্যারিয়ার দেখার পর অনেকে হয়তো ভাবছিল যে আমার ফার্স্ট ক্লাস টেস্ট ডেবুটা অনেক আগে হবে, কিন্তু আমি আগে টি-20 এবং ওয়ানডে খেলছি। যে আমি যদি নেক্সট ম্যাচে চান্স পাই তাহলে আমার যে টিমের যে রোলটা থাকবে, আমার কি করার দরকার আমি সেটা করার চেষ্টা করব এবং সিচুয়েশনটা কি আছে সেটা বোঝার চেষ্টা করব এবং ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। শুভাশিস রায়ের প্রথম শ্রেণীতে অভিষেক হয়েছে 2007 সালে। 9 বছরের দীর্ঘ ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারে সুনাম কুড়িয়েছেন শুভাশিস। 28.5 গড়ে তার ঝুলিতে আছে 136 উইকেট। ইনিংসে 5 উইকেট নিয়েছেন দুবার, 4 উইকেট আছে 7 বার। ম্যাচে 49 রানে 7 উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে উইকেট পেয়েছেন শুভাশিস। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো চ্যালেঞ্জিং, তো ঘরোয়া ক্রিকেটে যেভাবে পারফর্ম করছি আমি ন্যাশনাল টিমে আমার 100% দেওয়ার চেষ্টা করব। নিউজিল্যান্ড সফরের আগে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। 16 ডিসেম্বর সিডনির হোম গ্রাউন্ড স্পটলেস স্টেডিয়ামে হবে ম্যাচটি। নিজেদের ওয়েবসাইটে ম্যাচের সময় নিশ্চিত করেছে সিডনি থান্ডার কর্তৃপক্ষ। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ। ভিন্ন আবহাওয়া কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে এই ক্যাম্প আয়োজন করছে বিসিবি। প্রস্তুতিকে পূর্ণতা দিতে সফরের প্রস্তুতি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। টাইগারদের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহা এর আগে সিডনি থান্ডারের দায়িত্বে ছিলেন। মূলত তার চেষ্টাতেই এই প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। ক্রাইস্টচার্চে 26 ডিসেম্বর প্রথম ওডিআইতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সফরে 3টি ওডিআই, 3টি টি-20 ও 2টি টেস্ট খেলবে টাইগাররা। এদিকে আবুধাবি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 133 রানে হারিয়েছে পাকিস্তান। এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে মিসবাউল হকের দল। 456 রানের টার্গেটে 322 করে ওয়েস্ট ইন্ডিজ। এক আসর বিরতির পর নতুন নামে আবারও বিপিএল এ ফিরছে রাজশাহী। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম রাজশাহী কিংস। এবারের আসরে স্থানীয় ক্রিকেট ঐতিহ্যের উপর ভরসা রাখছে কিংস। বিদেশি তারকাদের পাশাপাশি ঘরোয়া তরুণদের উপর আস্থা রেখে শিরোপার লড়াই করতে চায় তারা। শ্রেষ্ঠত্ব থেকে নির্বাসন কিংবা আঁধার থেকে আলোর বর্ণচ্ছটা, বিপিএল এর প্রথম 3 আসরে দেখা গেছে উত্থান পতনের অনেক দৃষ্টান্ত। ঘুরে দাঁড়াবার দারুণ মন্ত্র জপে এক আসর পর বিপিএল এ আবার ফিরেছে রাজশাহী। যেহেতু বিপিএল অনেক পয়সা লগ্নি করতে হয়, ইনভেস্ট করতে হয়, একটা ফ্র্যাঞ্চাইজির যে একটা মডার্ন লুক আছে, একটা কমার্শিয়াল লুক আছে, আইপিএলটাকে যদি আমরা বেঞ্চমার্ক ধরি, সেই জায়গায় নিয়ে যেতে হলে ধারাবাহিকভাবে কয়েক বছর সফলতার সাথে বিপিএল করতে হবে। নতুন চ্যালেঞ্জ পার হতে দলের তরুণদের উপরই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। চট্টগ্রাম টেস্ট কাঁপিয়ে দেয়া মেহেদী হাসানের দিকে থাকছে বাড়তি নজর। গতিঝড়ে কাঁপিয়ে দিতে প্রস্তুত এবাদত হোসেন। তবে থিঙ্ক ট্যাঙ্কের পরিকল্পনায় সবচেয়ে বড় নাম চট্টগ্রাম টেস্টের আরেক নায়ক সাব্বির রহমান। সার্বিক অর্থে রাজশাহী বিপিএল ক্লাব পায়নি গতবার স্পন্সরের অভাবে। আমি একটু উদ্যোগী হয়েছিলাম, আমার বন্ধু বান্ধব বা ব্যবসায়ী আগে যাদের সাথে পরিচয় ছিল তাদেরকে উদ্বুদ্ধ করে আমরা 4 জনকে এক জায়গায় করে নিয়ে এসে এবার টিমটা হয়েছে। বেশ ভালো সাড়া, টিমটা খারাপ হয়নি, ভালো হয়েছে। বিদেশি ক্যাটাগরিতে বড় নাম ড্যারেন সামি আর মোহাম্মদ সামি। সে সাথে উপুল থারাঙ্গা আর সামিত প্যাটেলদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রেষ্ঠত্বেই নজর থাকছে রাজশাহীর। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ লিগ কাপের রাউন্ড অফ 16-এ টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হচ্ছে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 1:45টায়। মগবাজার মৌচাক ফ্লাইওভার কেন সোনারগাঁও রেল ক্রসিং পার করে নামানোর পরিকল্পনা করা হয়নি তা খতিয়ে দেখবে সংসদীয় স্থায়ী কমিটি। একথা জানিয়েছেন কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম। তিনি জানান, নতুন করে প্রকল্পে এই অংশটি যুক্ত করায় খরচ বেড়েছে 90 কোটি টাকা। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন করেন। তাজুল ইসলাম বলেন, সোনারগাঁও অংশের রেল ক্রসিং এর জন্য ফ্লাইওভারের দৈর্ঘ্য 450 মিটার বেড়েছে। এতে ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য হয়েছে 8700 মিটার। সব মিলিয়ে 58 ভাগ ব্যয় বেড়ে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 1219 কোটি টাকায়। ফ্লাইওভারের নির্মাণ পরিকল্পনার ত্রুটি নিয়ে সংসদীয় কমিটিতে প্রতিবেদন দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আরো কোনো অধিকতর সুবিধা দেওয়ার জন্য ব্যবস্থা করা যায় কিনা, যেত কিনা, সেগুলোকে খুঁজে দেখার জন্যই আমরা
পরিদর্শনে এসেছি। রেল লাইনের উপরে যে বাইপাসটা আজকে যে ওভারপাসটা করা হচ্ছে সেটা কেন তখন বাদ গিয়েছিল এটাও আমরা আমাদের তদন্তের মধ্যে অন্তর্ভুক্ত করব। চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। 3 বছরের বেশি সময় ড্রেজিং বন্ধ থাকায় আগের চেয়ে অনেক বেশি পলি জমেছে। বন্দর চ্যানেলে হুমকির মুখে পড়েছে বন্দরে জাহাজ চলাচল। বন্দর চ্যানেলে নির্দিষ্ট গভীরতার নাব্য ধরে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং এর জন্য মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং কর্পোরেশন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি হয় 2011 সালে। পরের 20 মাসের মধ্যে নদী থেকে 36 লাখ ঘনমিটার বালি অপসারণের পাশাপাশি প্রায় আধা কিলোমিটার দীর্ঘ একটি লাইটার জেটি ও 2.5 কিলোমিটার নদী সংরক্ষণ বাঁধ করার কথা ছিল চুক্তিতে। চুক্তির পর ড্রেজিং এর কিছু কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান বাড়তি বিল তুলতে গেলে বিরোধ বাধে বন্দরের সাথে। কাজে বিলম্বের যুক্তি দেখিয়ে বন্দর চুক্তি বাতিল করলে আদালতে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান, আর তখন পুরো প্রকল্পটিই ঝুলে যায়। এদিকে দীর্ঘ সময় ড্রেজিং বন্ধ থাকায় কর্ণফুলী নদীর বন্দর চ্যানেল অংশে পলি জমে আগের চেয়ে অনেক বেশি। বন্দরের সবশেষ প্রতিবেদনে বলা হয়, ড্রেজিং বন্ধ থাকায় চ্যানেলে পলি জমেছে 34.5 লাখ ঘনমিটারেরও বেশি। ড্রেজিং করার মধ্যে দিয়ে যদি সমস্যা এমন দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরের মেইন জেটিটি অব্যবহৃত হয়ে যাবে, কিছুদিনের মধ্যে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে পরিত্যক্ত হয়ে যেতে পারে। আবার নদী সংরক্ষণ বাঁধ ও জেটি নির্মাণের জন্য কর্ণফুলীর সঙ্গে সংযুক্ত 5টি খালের মুখে দেয়া হয় অস্থায়ী বাঁধ, যা এখন সামান্য বৃষ্টিতে নগরের জলাবদ্ধতার মূল কারণ। কর্ণফুলী নাব্যতার সাথে বন্দরের ইফিসিয়েন্সি ডিপেন্ডেন্ট এবং বন্দরের সাথে চট্টগ্রাম শহর ডিপেন্ডেন্ট, এই সবগুলি মিলিয়ে একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে। বন্ধ ড্রেজিং আবার চালুর কোনো সিদ্ধান্ত হয়নি। অবকাঠামো নির্মাণে বেশিরভাগ কাজ শেষ হলেও আইনি জটিলতায় আটকে আছে ড্রেজিং। ড্রেজিং পার্টটুকু এটা আনফরচুনেটলি হয়নি। এখন মামলা মোকদ্দমায় আছে, আরবিট্রেশনে আছে, ওটি ওই জায়গায় রেখে আমরা বন্দরে সিদ্ধান্ত নিয়েছি যে সেটি জেটিটি চালু করার জন্য যা করার দরকার এই কার্যক্রম আমরা খুব সহসায় শুরু করব। বন্দর কর্তৃপক্ষ অসমাপ্ত জেটির নির্মাণ কাজ নিজেদের খরচে করার সিদ্ধান্ত নিলেও জমাপলির কি হবে তার কোনো কুলকিনারা করতে পারছে না। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আরো খবর আগে নিচ্ছে একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কায়ান্ট, বন্দরে 2 নম্বর দূরবর্তী সতর্কতা। রাতনাটা 45-এ আমরা ফিরে এলাম রাতনাটা বাংলাদেশে। 10 টাকার চালে অনিয়ম, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। বাহার বলছেন, গরিবের 10 টাকায় চাল দেয়া ভালো উদ্যোগ, কিন্তু একে খারাপ পথে নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি। রাজ্জাক বলছেন, 10 টাকার চালের বরাদ্দ গরিব লোকের জন্য, কিন্তু আমরা দেখছি বিত্তশালীরা ভোগ করছে। রায়হান বলছেন, সরকার বাংলাদেশ আর্মি অথবা বিজিবি দিয়ে 10 টাকা চাল বিতরণ করলে অনিয়ম হতো না। রোমান বলছেন, 10 টাকার চাল 18 টাকায় বিক্রি করলে কিছু লোভী মানুষ টাকা হাতিয়ে নিচ্ছে, এদের শাস্তি দেওয়া উচিত। মানিক বলছেন, 10 টাকা কেজি চাল বিতরণে গ্রাম বা পাড়া মহল্লা ভিত্তিক ডিলার নিয়োগ দিলে অনিয়ম হবে না। আতিক বলছেন, আমাদের প্রশাসন এবং দুদক যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স না দেখালে অনিয়ম হবে। সালাম বলছেন, দুর্নীতি সবখানেই আছে, কিন্তু দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় দিন দিন দুর্নীতি বাড়ছে। শান্ত বলছেন, 10 টাকার চালে পুরো অনিয়ম চলছে, সরকারের তাই তালিকা করে কঠিন শাস্তি দেওয়া উচিত। তানিয়া বলছেন, গরিবের হক যারা মেরে খায় তাদের শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি। মাসুদ বলছেন, 10 টাকায় গরিবকে চাল দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ, কিন্তু প্রশাসনের ভালোভাবে তদারকি করা উচিত। খালেদ এবং মুয়া যখন এই প্রকল্পটি শুরু হয়েছিল তখনও কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে এরকম কিছু একটা ঘটতে পারে, এবং আশঙ্কাটাই কিন্তু সত্যি হলো। আশঙ্কাটা সত্যি হয়েছে, কিন্তু আমার ধারণা যে মানে সব জায়গায় এত ব্যাপকভাবে এটা এখনো পড়েনি। প্রশ্ন যদি শক্ত হাতে জিনিসটা এখনই মোকাবেলা করে, আমরা এই নিয়ন্ত্রণের বাইরে চলে যাই, নিয়ন্ত্রণের বাইরে যাওয়া থেকে আমরা আসলে রেহাই পাবো। আমি আজকে কথা বলছিলাম খুলনা থেকে একজন ডিলারের সঙ্গে, বগুড়া থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে। তারা কিন্তু বলছেন যে তারা আসলে চেষ্টা করছেন যাতে সঠিক লোকের কাছে এটি পৌঁছায়, কিন্তু তালিকা তৈরিতে কিছু অনিয়ম যে হয়েছে এবং ডিলাররা যে সুযোগ
পেয়ে কিছু চাল বাইরে বিক্রি করে দিচ্ছেন সেসব অভিযোগ কিন্তু রয়েছে। এটা অনেকটা আসলে নির্ভর করছে স্থানীয় পর্যায়ে যারা রাজনীতির সাথে জড়িত, বিশেষ করে সরকারি দলের রাজনীতি যারা করে তাদের আসলে ওই সব জায়গায় এত বেশি প্রভাব তদারকিটা করা দরকার। সেই প্রভাবটা তারা যেভাবে খাটাবে, যেটা যদি নেগেটিভ ভাবে খাটায় এইরকমই, এবং এটা পজিটিভ ভাবে খাটালে আসলে এই ধরনের অনিয়ম দুর্নীতি এবং সামাজিক ভাবে এটা আসলে আমাদের কিছুটা বোধ বুদ্ধি সচেতনতা নিজেদের মধ্যে কিছুটা হওয়া উচিত। আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু ভাই একদিন বলছিলেন যে কলেজ শিক্ষক তিনিও আসলে সেই তালিকায় নাম লিখিয়েছেন কারণ তাতে তার কিছু টাকা লাভ হবে, মানে সেরকম কিছু যাতে না হয় সেইটা আমরা আসলে চাইবো আর কি। যাই হোক, আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ দিচ্ছি তাদের মূল্যবান মতামতের জন্য। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় কায়ান্ট ভারতের ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, তবে দিক পরিবর্তন করে ঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। মঙ্গলবার দুপুরে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের অবস্থান ছিল কক্সবাজার থেকে 510 কিলোমিটার দক্ষিণে। এটি সক্রিয় হয়ে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে। অক্টোবর ও নভেম্বর ঋতু পরিবর্তনের এই সময়ে দেখা দেয় ঝড় ঝাপটা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড় কায়ান্টের একটানা সর্বোচ্চ গতিবেগ এখন 62 কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে কায়ান্ট। এটি এখন বর্তমানে আপনার চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 595 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 510 কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে 645 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে আপনার 575 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এটা কিন্তু এখনো কোস্ট থেকে অনেক দূরে আছে, কারণ এর গতিবিধি আমরা পর্যবেক্ষণ করছি, কিন্তু আসলে গতিটা এখন পর্যন্ত যদিও মানে উত্তর পশ্চিম দিকে আসে, সেদিক থেকে হয়তো ভারতের দিকে যাওয়ার সময়, কিন্তু যদি গতিবিধি চেঞ্জ করে এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে ল্যান্ডফল হবে। ঘূর্ণিঝড় কায়ান্ট পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি শুক্রবার উপকূলে আঘাত করতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্টারনেট ও ভিডিও গেমসের দাপটে হারিয়ে যাচ্ছে প্রচলিত খেলনার চাহিদা, আর তাই পুরনো বাজার ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টায় নেমেছেন যুক্তরাষ্ট্রের খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। নান্দনিকতা ও বৈচিত্র্যের মাধ্যমে চলছে খেলনার চাহিদা বাড়ানোর চেষ্টা।